নিয়োগ বদলি বাণিজ্যে স্বাস্থ্যের গাড়ি চালক মালেকের শত কোটি টাকার সম্পদ রয়েছে, বাড়ি গাড়ি ডেইরি ফার্ম। দেশে মিলেছে 4 ধরনের স্বতন্ত্র করোনা ভাইরাস, রূপ পরিবর্তনের হারও যে কোনো দেশের চেয়ে বেশি। প্রেমে সাড়া না দেয়ায় সাভারে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। পেঁয়াজ উৎপাদন বাড়াতে উন্নত বীজ আমদানির উদ্যোগ, সঠিকভাবে সংরক্ষণে জোর বিশেষজ্ঞদের। রাজধানীর 15 জায়গায় রাস্তা দখল করে রাখা হচ্ছে বাস, চলাচলে বাধা, জনভোগান্তি, নেই কোনো তদারকি। স্বাগত 1 ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ। আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানিয়ে দেব পুরো খবর। একটি 10 তলা আর একটি 7 তলা সহ রাজধানীতে 3টি বাড়ি ও 10 কাঠা জমির উপর ডেইরি ফার্ম। শত কোটি টাকার অর্থ সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। জাল নোট ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযোগ আছে নিয়োগ ও বদলি বাণিজ্য করে শূন্য থেকে কোটিপতি হয়েছে মালেক। রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরপুল চলছে 10 তলা ভবনের নির্মাণ কাজ। এর মালিক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। 11 কাঠা জমির উপর রাজধানীর উত্তরার কামারপাড়ায় 7 তলা এই বাড়ির মালিকও আব্দুল মালেক। নাম দিয়েছেন হাজি কমপ্লেক্স। বাড়ির সাজসজ্জায়ও আভিজাত্য। এখানেই পরিবার নিয়ে থাকেন মালেক। উত্তরার দক্ষিণ রাজাবাড়িতে মালেকের আরেকটি বাড়ি, এটিও ভাড়া দিয়েছেন। তবে এই এলাকায় তিনি বাদল নামে পরিচিত। এই বাড়ির মালিক কে? মালিক সাহেব, আমরা আর কি বাদল নামে চিনি ওনাকে। রাজাবাড়ির একতলা বাড়ির পাশের 15 কাঠা জমিতে ছেলের নামে ডেইরি ফার্ম। এখানে 50টির বেশি গরু। 8ম শ্রেণী পাশ আব্দুল মালেক 1986 সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলে ড্রাইভার হিসেবে যোগ দেন মাসিক 4000 টাকা বেতনে। এখন তার বেতন 25,000 টাকা। তবে নিয়োগ ও বদলি বাণিজ্য করে বনে যান কোটিপতি। তিনি তার চাকরি জীবনের বেশিরভাগ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকদের গাড়ি চালিয়েছেন। কোটি টাকার এই পাজেরো গাড়ি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যবহারের জন্য। কিন্তু এই গাড়িটিও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন ড্রাইভার আব্দুল মালেক। শুধু তাই নয়, এই গাড়িতে করে তিনি তার ডেইরি ফার্মের দুধ পরিবহনের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। আর এই ব্যক্তিগত কাজে ব্যবহারের সময় যে তেল খরচ হয়েছে, সেই অর্থ তিনি তুলেছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকেই। তার সাথে যোগসাজশকারী আরও অনেকেই রয়েছেন। শুধুমাত্র কানটি টানলে হবে না, মাথাও টানতে হবে। এখানে চুনুপুটি অবশ্যই বিরাট সম্পদের মালিক হয়ে গেছেন। দুই কাতলারা কী করেছেন সেটাও দেখার বিষয় রয়েছে। সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি আব্দুল মালেকের আত্মীয় স্বজনদের 7 জন চাকরি করেন স্বাস্থ্য অধিদপ্তরে। এখানকার ক্যান্টিনও তিনিই চালান। কে চালায়? রতন সাহেব চালায়। রতন সাহেব মালেক সাহেবের কে হয়? আর জের জামাই হয়। জাল নোট ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘদিন যাবৎ সে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে একই পদে থেকে, অর্থাৎ বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার হিসেবে এবং ইউনিয়নের সভাপতি হিসেবে তার একটি আলাদা দাপট তার অধিদপ্তরে ছিল। এ সকল বিষয়কে পুঁজি করেই মূলত এই বিপুল অর্থ বৈভবের মালিক উনি হয়েছেন। আব্দুল মালেকের পরিবারের দাবি, তাদের কোনো অবৈধ সম্পদ নেই। আগে ড্রাইভার ছিলেন, সে ওভারটাইম করতেন, সেগুলি করে আস্তে আস্তে জমি কিনছে, ব্যবসাও করেন, একটা ফার্ম করে। একটা ফার্ম তার ব্যাপার না, একটা ফার্ম 2-3টা গরু থেকে তো 10টা-100টা গরু হয়। সে তো পরিশ্রম করে, তার অবৈধ সম্পদটা কোথায়? আব্দুল মালেকের সম্পদের উৎস অনুসন্ধান শুরু করেছে দুদক। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট 227 কোটি টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক। 2011 থেকে 19 সাল পর্যন্ত সিঙ্গাপুরে 226 কোটি 30 লাখ ও মালয়েশিয়ায় পাঠিয়েছেন 40 লাখ টাকা। এ টাকার একটি বড় অংশ তিনি খরচ করেছেন মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে। অবশিষ্ট টাকা এখন দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে দুদক।
ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পরপরই আত্মগোপনে যান সম্রাট। গ্রেপ্তারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবলীগ। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে 2,94,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য দেওয়া হয়। এরপর সম্রাটের বিদেশে থাকা সম্পদের খোঁজে শুরু হয় তদন্ত। সাভারের ব্যাংক কলোনিতে স্কুল ছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক মিজানুর রহমান পলাতক। নিহতের স্বজনদের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নীলাকে হত্যা করা হয়েছে। রোববার রাতে সাভারের একটি হাসপাতাল থেকে শ্বাসকষ্টের জন্য চিকিৎসা নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে রিকশায় বাড়ি ফিরছিলেন 10ম শ্রেণীর শিক্ষার্থী নীলা রায়। পথে রিকশা থেকে নামিয়ে তাকে ছুরিকাঘাত করে স্থানীয় এক বখাটে। পরে নীলাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় মিজানুর রহমান নামে এক বখাটে যুবক দীর্ঘদিন ধরে নীলাকে বিভিন্ন স্থানে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু প্রস্তাবে সাড়া না দেয়ায় নীলাকে ছুরিকাঘাত করে মিজানুর। অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। বাসায় এসে পড়ি, তখন 15 মিনিট ওয়েট করার পর দেখি যে যখন বোন আসছে না, তখন আমার মা বলে যে তুমি সামনে এগিয়ে যাও, দেখো কোথায় আসছে। তারপর আমি যখন সামনে আগায় যাই তখন দেখি কিছু ছেলে তাকে ধাওয়া করতেছে, যে মারা বসে ধর। খালি হুমকি দিচ্ছে, বলে তুমি যদি না বের হও তোমাকে মেরে ফেলবো, তোমার ভাইকে মেরে ফেলবো, তোমার বাবুকে মেরে ফেলবো, তোমার মাকেও মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, মেরে তারপর আমি জেলে যাব। প্রাথমিকভাবে পুলিশেরও ধারণা প্রেম ঘটিত কারণে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে অভিযুক্ত মিজানুর। পলাতক মিজানুরকে ধরতে অভিযান চালাচ্ছে সাভার মডেল থানা পুলিশ। তার গার্জেনরা আর কি ওই হাসপাতালের দিকে যাইতেছিল, ওটা যে ব্যাংক কলোনি গার্লস স্কুলের পিছনে অ্যাটাক করার কারণে তার গলার নিচে দাগ আছে। প্রথমে প্রাইমারি হাসপাতালে, পরে মেডিকেলে নিয়ে গেলে অ্যাটাক করতে হয়েছিল। নিহত নীলা রায় সাভার পৌর এলাকার কাজী মোকমা পাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। সে স্থানীয় অ্যাসেট স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে। কুড়িগ্রাম, রংপুর সহ অধিকাংশ বন্যা কবলিত এলাকায় 4 মাস ধরে নদী ভাঙন, গৃহহীন অনেক পরিবার। দেশ জুড়ে 310 জন করোনা রোগীর জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করেছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, চাইল্ড হেলথ রিসার্চ ইনস্টিটিউট সহ 10টি প্রতিষ্ঠান। আর এই গবেষণায় রোগীদের শরীরে মিলেছে 4 ধরনের স্বতন্ত্র করোনা ভাইরাসের অস্তিত্ব। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রায় দ্বিগুণ হারে করোনা তার জিনের রূপ পরিবর্তন করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। দেশের জন্য কার্যকরী টিকা পেতে বিশ্বের 52টি কোভিড ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এসব জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য সরবরাহ করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বজুড়ে 1,05,527 জন করোনা রোগীর জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। 310 জন রোগীর জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এমন তথ্য দিচ্ছে ভাইরাস নিয়ে কাজ করা জার্মান ওয়েবসাইট GIS8। এ পর্যন্ত দেশের 8 বিভাগে 310 রোগীর জিনোম সিকোয়েন্স ও ডাটা বিশ্লেষণ করে 4টি আলাদা করোনা ভাইরাসের অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে জিনের রূপ পরিবর্তন হয়েছে 5 বার। দেশের 737টি পয়েন্টে জিনের রূপ পরিবর্তনের এই হার যে কোনো দেশের তুলনায় বেশি। পুরো বিশ্বে ভাইরাসের রূপ পরিবর্তনের হার যেখানে 7.20%, সেখানে বাংলাদেশে এই হার 12.60%। পৃথিবীতে 6 ধরনের করোনা ভাইরাস বিচরণ করে, তার মধ্যে বাংলাদেশে আমরা 4 ধরনের করোনা ভাইরাস পেয়েছি। আমরা কিছু মিউটেশন খুঁজে পেয়েছি, যেটা 5টা, যেটা পৃথিবীর আর কোথাও ঘটে নাই। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে বিশেষ করে আমাদের যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। দ্রুতগতির রূপ পরিবর্তনে ভাইরাস ক্রমশ দুর্বল বা প্রবল শক্তিশালী হবারও আশঙ্কা রয়েছে। তবে কি হচ্ছে সেটি জানতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিকোয়েন্সিং করে আমরা ডাটাটা পাই, ডাটাটা আমরা সঙ্গে সঙ্গে কী করি, আমরা ইন্টারন্যাশনাল জিন ব্যাংক GIS8, যেখানে পৃথিবীর সকল বিজ্ঞানীরা ওই GIS8 তাকায় থাকে যে নতুন নতুন সিকোয়েন্সিং কোডটা আসছে, নতুন নতুন মিউটেশন কি আসছে, আমরা ওখানে কিন্তু জমা দিয়ে দিচ্ছি আর কি।
করোনার এই রূপ পরিবর্তনে ভ্যাকসিন তৈরিতে কোনো বাধার সৃষ্টি হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই ভাইরাসগুলোই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, এবং যখন এটা ছড়াচ্ছে তখন কিন্তু সেইটাই আরেকটা মিউটেশন হচ্ছে। নজর রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট মিউটেশন গুলো। বাট এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছুতে যাইনি, ক্রস কোনো মিউটেশনে যাইনি যেখানে আমাদের ভ্যাকসিন নিয়ে কোনো রিস্ক আছে। যে সমস্ত দেশে থার্ড ফেজে ভ্যাকসিন তৈরি হচ্ছে সব দেশেই প্রেয়ার দেওয়া আছে, এবং আমাদের দেশের BCS-IR এর মাধ্যমে আমাদের 50টি অর্গানাইজেশনে তাদের এই স্টাডি রিপোর্ট, কোভিড-19 স্টাডি রিপোর্ট পৌঁছানো আছে। সুতরাং আমার মনে হয় আমাদের দেশে এই ভ্যাকসিন আসার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নাই। জিনোম সিকোয়েন্স বিশ্লেষণের এই প্রক্রিয়া চলমান থাকবে 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে 4 ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে তার অধিকাংশই ইউরোপীয় দেশগুলো থেকে বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে দ্বিতীয় দফা করোনা সংক্রমণ রোধে পরীক্ষা বাড়ানোর সুপারিশ করেছে কোভিড-19 জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে 9 দফা সুপারিশের কথা জানিয়েছে কমিটি। পরীক্ষা বাড়ানো ছাড়াও এর মধ্যে রয়েছে দ্বিতীয় দফা করোনার সংক্রমণ রোধে এখনই রোডম্যাপ করে প্রস্তুতি নেওয়ার পরামর্শ, বিদেশ ফেরত যাত্রীদের স্ক্রিনিং ও কোয়ারেন্টাইন নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কারিগরি পরামর্শ কমিটি। এছাড়া জোর দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনের বিষয়ে। তাদের স্বজনেরা যেন আক্রান্ত হওয়ার ঝুঁকিতে না পড়েন সে বিষয়েও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে কারিগরি কমিটি। শীতে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করে মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সময়ে আন্তরিকতার সঙ্গে কাজ করায় সবাইকে ধন্যবাদও জানান তিনি। ব্যবসা বাণিজ্য সচল রাখতে সরকারের আন্তরিকতার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশে থাকতে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে 165 কোটি 60 লাখ টাকা জমা করেছে একাধিক মন্ত্রণালয়, সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান। তাদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে সেই অনুদান হস্তান্তর করেন। গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলায় সবার অংশগ্রহণকে সাধুবাদ জানানোর পাশাপাশি আসছে শীতকালে করোনার প্রকোপ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন, তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেই জন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। বিভিন্ন দুর্যোগে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বরাবরের মতো এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। ব্যাংক যেন ভালোভাবে চলে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সমস্যা যাতে না হয় সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ব্যাংকটা যেন ভালোভাবে চলে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আর কিছু কিছু ব্যাংক আছে অতি দুর্বল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় মার্জ করাতে হয়। তো সেটা তো বিবেচনা করে দেখতে হবে যে কোনটা ঠিকমতো চলছে বা কোনটা চালাতে পারছে কিনা, বা সেগুলি বিবেচনা করেই করা হবে। অবিবেচনা করে কিছু করা হবে না, এটুকু ভরসা রাখবেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় 28 সেপ্টেম্বর। রোববার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক KM ইমরুল কায়েস রায়ের দিন ঠিক করেন। এ মামলায় শাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। আর শাহেদের আইনজীবী মামলাটিকে সাজানো দাবি করে খালাসের আশা করছেন। রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার হন মোহাম্মদ শাহেদ। পরে তাকে নিয়ে 18 জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে তার একটি গাড়ি থেকে গুলিসহ পিস্তল এবং কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়। উত্তরা পশ্চিম থানায় করা হয় অস্ত্র মামলাটি। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েসের আদালতে মোহাম্মদ শাহেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। তিনি দাবি করেন অস্ত্র মামলায় শাহেদের বিপক্ষে সাক্ষীদের বক্তব্যে গরমিল রয়েছে, মামলাটি সাজানো।
যেহেতু তাদের নলেজ নাই, কন্ট্রোল নাই, আসামি ছিল রিমান্ডে, নলেজ কন্ট্রোল পজিশন নাই এবং উপস্থাপিত সাক্ষী এবং প্রমাণ রাষ্ট্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিদায় এবং আসামি আমি ন্যায় বিচার আদালতে প্রার্থনা করছি, আদালত সুবিবেচনা করে বিজ্ঞ আদালতে যেন আমাকে আসামিকে খালাস দেন। মাত্র ৮ কার্যদিবসেই শেষ হয়েছে মামলাটির শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করছেন। আগামী ২৮/৯ এই মামলার রায় দিন ধার্য করা হয়েছে। এই মামলা যে ১১ জন সাক্ষী হয়েছে, আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করব এবং এটা আমাদের দাবিও যে এই আসামির সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন সেটি প্রদান করা হোক। ২৭ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় অস্ত্র মামলাটির। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ১০ সেপ্টেম্বর থেকে। ১৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ১১ জন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় কক্সবাজার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের জামিন আবেদন নাকচ করেছে আদালত। রোববার সকালে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এই আদেশ দেন। পাশাপাশি দুদকের আবেদনে প্রদীপ ও তার স্ত্রীর সব সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ ও ঘোষণা বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২৩ আগস্ট মামলা করে দুদক। ১৪ সেপ্টেম্বর ওই মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখানো হয়। সেদিনই প্রদীপের আইনজীবী জামিন আবেদন করলে ২০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে আদালত। রোববার নামঞ্জুর হয় প্রদীপের জামিন। তার বিরুদ্ধে আপনার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং এর স্পেসিফিক লিমিটেশন আছে। জামিন নামঞ্জুর আবেদন করেছে, মাননীয় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এরপরে যে বিষয়টা হচ্ছে যে ওনারা আগের পেন্ডিং ছিল তার চিকিৎসার বিষয়ে মাননীয় আদালত অ্যাজ পার জেল কোড চিকিৎসার ব্যবস্থা করার জন্য সেটা নির্দেশ দিয়েছেন। জামিন আবেদন নামঞ্জুর হলেও প্রদীপের সাথে দেখা করার অনুমতি চেয়েছে তার আইনজীবীরা। এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজকে একটা দরখাস্ত দিয়েছি মাননীয় আদালতকে যে স্যার যদি পারেন এই আদেশটা এটা জেল কোড অনুযায়ী তার সাথে একটু দেখা করার, আমাদের ডিফেন্স কেস তৈরি করার একটা যদি সুযোগ করে দেন এবং এটাও পিপি সাহেব আমাদের সাথে একমত হয়েছেন, যদি এটা জেল কোড অনুযায়ী যদি বিধি থাকে তাইলে ওনার কোনো আপত্তি নাই। প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে ২০১৮ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে রবিউলকে বরখাস্ত করেন ইউএনও ওয়াহিদা। এ কারণেই ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান তিনি। আর এই সময় তিনি একাই ছিলেন, সঙ্গে অন্য কেউ ছিল না। রোববার দুপুরে দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসমাইল হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রবিউল। সেখানে তিনি এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ইমাম জাফর। ৫০,০০০ টাকা চুরির অভিযোগে জানুয়ারিতে মালি রবিউল ইসলামকে বরখাস্ত করেন ইউএনও ওয়াহিদা খানম। গোয়েন্দাদের ধারণা এই ক্ষোভ থেকেই ২রা সেপ্টেম্বর ভোররাতে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার মুক্তিযোদ্ধা বাবাকে হাতুড়ি ও ধারালো অস্ত্রে হত্যার চেষ্টা করে রবিউল। ১২ সেপ্টেম্বর দিনাজপুরের বিজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম দফায় ৬ দিনের রিমান্ড শেষে আদালতে আনা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হননি রবিউল। সেদিনই আবারও তাকে ৩ দিনের রিমান্ডে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রোববার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। জানান অন্য কেউ সঙ্গে ছিল না, সে হামলা তিনি একাই চালিয়েছেন। বিজ্ঞ আদালতে আবেদন দিয়েছিলাম তার স্বীকারোক্তিমূলক দায়বদ্ধ দায়টা লেখার জন্য, জবানবন্দি লেখার জন্য। বিজ্ঞ আদালত তার কাছ থেকে তার স্বীকারোক্তিমূলক স্বেচ্ছায় প্রদেশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছে এবং সে তার ঘটনার দায় স্বীকার করেছে। তবে স্বজনদের দাবি নির্যাতন করে স্বীকারোক্তি নিয়ে হামলার দায় চাপানো হয়েছে রবিউলের উপর। 10টা বাজার 3 মিনিট আগে আদালতে উঠাইছে, দেখতেছি ও হাঁটতে পারতেছে না, ওকে চেংদোলা করে নিয়ে যাচ্ছে। তাতে দেখে বোঝা যাচ্ছে ওকে খুবই টর্চারিং করছে, মারধর করছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর রবিউলকে কারাগারে পাঠিয়েছে আদালত। মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ওয়াহিদা ও তার বাবা এখনও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রুট পারমিট নেওয়ার সময় পার্কিংয়ের স্থান উল্লেখ করেন বাস মালিক, কিন্তু পরে বেশিরভাগ ক্ষেত্রে বাস রাখা হয় সড়ক দখল করে।
এতে চলাচলে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। বাস মালিকদের দাবি, টার্মিনালে জায়গা না থাকায় সড়কে রাখতে হচ্ছে বাস। আর বিআরটিএ বলছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা চলমান। রাজধানীর তেজগাঁয়ের কলোনি বাজার সংলগ্ন সড়ক এটি। অবৈধভাবে বাস রাখায় দখল হয়ে গেছে সড়কের 1/3 জায়গা। অনন্যা পরিবহন ঢাকা কিশোরগঞ্জ রুটের এই কোম্পানির বাস মহাখালী বাস টার্মিনালকে পার্কিং স্পট দেখিয়ে রুট পারমিট নিলেও রাখা হচ্ছে তেজগাঁয়ের বিভিন্ন রাস্তায়। রাত্রে অনেক সময় 2 ঘন্টা ঘুরি, জায়গা পাই না, এখানে রাখি, সিকিউরিটির টাকা দিতে হয়, অনেক সময় পুলিশ এখানে দিতেছে। এভাবে তেজগাঁয়ের বিভিন্ন সড়কে পার্কিংয়ের স্থান বানিয়েছে বিভিন্ন কোম্পানির 5 শতাধিক বাস। এতে দখলে শুরু হয়েছে সড়ক, চলাচলে ভোগান্তিতে পড়ছেন এসব সড়ক ব্যবহারকারীরা। স্কুল কলেজে মেয়েদের ছেলে মেয়েদের নিয়ে গেলে ধরনের সমস্যা, রিক্সাতে লাগবো 10 মিনিট, সে জায়গায় আধা ঘন্টার বেলা লাগে। মাঝে মাঝে রোড গাড়িয়া থাকে, জ্যাম থাকে, অনেক সময় রিক্সায় আইলে একটু জ্যাম থাকে রোডের ভিতরে। বাস টার্মিনালে পর্যাপ্ত জায়গা না থাকার কারণেই রাস্তায় বাস পার্কিং করতে হচ্ছে বলে দাবি পরিবহন মালিক সমিতির। পার্কিংয়ের জন্য স্থান নির্দিষ্ট করে দেওয়ার দাবিও তাদের। আর পুলিশ বলছে, আলোচনা করে দ্রুত অবৈধ পার্কিং করা বাস সরানো হবে। সরাতে রাজি না হলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। মহাখালী বাস টার্মিনাল তো 1984 সালে তৈরি হয়েছে। সেখানে 250 গাড়ির জন্য এই টার্মিনালটা তৈরি, আর এখন গাড়ি চলে 700-800 সেখান থেকে। এই জন্য গাড়ি রাখার মতো সেখানে কোনো জায়গা নাই। দূরপাল্লার টার্মিনাল যদি শহরের বাইরে নিয়ে তৈরি করে, তাহলে সমস্যার সমাধান করা সম্ভব। আমরা আগে কথা বলবো যে তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন গাড়িগুলি তাদের মানে স্ট্যান্ডে, যে মহাখালী বাস স্ট্যান্ডে নিয়ে যায়। তারপর যারা না সরায়, তারপর যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা নেব। শুধু তেজগাঁই নয়, রাজধানীতে অন্তত 15টি স্থানে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা হচ্ছে বাস। তবে বিআরটিএ বলছে, এসব অনিয়ম রুখতে কাজ করছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। ঢাকা থেকে দূরপাল্লার বাসেতে স্পষ্ট লেখা থাকে যে তাদের স্টার্টিং এন্ডিং পয়েন্ট স্পষ্ট লেখা থাকবে। অনুমোদিত কোনো জায়গায় তারা পার্কিং করবে না, এই সমস্ত বিষয়গুলো তাদের নির্দেশ দেওয়া থাকে, এবং এই বিষয়গুলো যারা মানেন তাদের সাথে নিয়মিতভাবেই তো মামলা হচ্ছে। রুট পারমিট নেওয়ার সময় পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান উল্লেখ করলেও পরে বাস্তবে কেউই মানছেন না। এক্ষেত্রে তদারকিও নেই, ফলে বছরের পর বছর চলছে এই অনিয়ম। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বনানীতে এফআর টাওয়ারের পর আগুন লাগলো আহমেদ টাওয়ারে। এখানেও মানা হয়নি রাজুকের নিয়মকানুন। 18 তলার অনুমোদনে তোলা হয়েছে 23 তলা, নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা, নেওয়া হয়নি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। অনুসন্ধানে এসব তথ্য আসার পর পিঠ বাঁচাতে আদালতে রিট করে রেখেছে কর্তৃপক্ষ। 2019 সালের 28 মার্চ আগুনে পড়ে বনানীর এফআর টাওয়ার। মৃত্যু হয় 26 জনের। এর পরপরই মাঠে নামে রাজুক। এর পাশের আহমেদ টাওয়ারেও মেলে নানা অনিয়মের তথ্য। 18 তলার অনুমোদনে গড়া হয়েছে 23 তলা ভবন। এর 1.5 বছরের মাথায় আহমেদ টাওয়ারের 15 তলাতে লাগলো আগুন। ফায়ার সার্ভিস বলছে, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, নেওয়া হয়নি ব্যবহার উপযোগী ছাড়পত্র। এটা একটা তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি আমাদের বলতে পারবে তদন্ত শেষে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা এবং বিভিন্ন স্টেটমেন্টের ভিত্তিতে তারাই বলবে যে কি কারণে আগুন লেগেছে। ফায়ার সেফটি প্ল্যান নাই, ফায়ার সেফটি প্ল্যান থাকতে হয়। বিল্ডিং এ ভবনের ছাড়পত্র ফায়ার সার্ভিস থেকে খুব সম্ভব নাই। এটা যতটুকু সম্ভব জিজ্ঞেস করছিলাম, একজনে বলছে নাই। তো তারপরে আমরা মানে আনুষ্ঠানিকভাবে যখন পরিদর্শনে যাব তখন আমরা সবগুলা পেয়ে যাবো। এ বিষয়ে কথা বলতে ভবন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। কিছুক্ষণ অপেক্ষায় রেখে পরে আর বক্তব্য দেয়নি তারা। আর রাজুক চেয়ারম্যান বলছেন, নিয়ম অমান্যের বিষয়ে নোটিশ দেওয়ার পর আদালতে রিট করেছে আহমেদ টাওয়ার কর্তৃপক্ষ। সে কারণেই কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা। ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের এরকম ওই দিকে যতগুলো ভবন আছে সবগুলোর তালিকাও করা হয়েছে, এবং তাদেরকে একদম সর্বশেষ আমাদের যেটা 3 নম্বর নোটিশ, এই 3rd নোটিশ করা হয়েছে। নোটিশ করার পরে তারা সব হাইকোর্টে গিয়ে রিট করে এগুলো সব কার্যকারিতা স্থগিত করে রাখছে। আমি বলেছি যে রিটের বিরুদ্ধে আমরা আপিল করব। রোববার বেলা 11:30টার দিকে আগুন লাগে আহমেদ টাওয়ারে। 1.25 ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। প্রাথমিকভাবে তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুন লাগতে পারে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীতে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়াতে চায় সরকার। এজন্য বিদেশ থেকে উন্নত জাতের 2000 টন বীজ আমদানির উদ্যোগের কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলছেন,
সঠিকভাবে পেঁয়াজ সংরক্ষণ ও দেশি জাতের উন্নয়ন করেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এবার দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 25.5 লাখ টন, যা আগের বছরের চেয়ে 2.25 লাখ টন বেশি। তবে চাহিদার তুলনায় এখনও অন্তত 8 লাখ টন পেঁয়াজের উৎপাদন কম। এই ঘাটতি মেটানো হয় আমদানি করে। পেঁয়াজ আমদানির জন্য নির্ভরশীলতা মূলত ভারতের ওপর। গত বছরের মতো এবারও ভারত আকস্মিক পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় দেশের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। এ পরিস্থিতিতে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আগামী মৌসুমের চাহিদার পুরোটাই দেশে উৎপাদনের পরিকল্পনা সরকারের। বড় মৌসুমে ধানের আবাদ কমিয়ে 3.5 লাখ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বিদেশ থেকে আমদানি করা হচ্ছে উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ। আমরা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছি। এই বছর কর্মসূচি নিয়েছি যে বীজ হয় তাছাড়াও আমরা আরও 2000 টন বীজ বিদেশ থেকে এনে আরও বেশি সংখ্যক চাষিকে সামনের মৌসুমে আমরা করব, তাদেরকে আবাদে উদ্বুদ্ধ করব। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা নেওয়া হলে দেশি জাতের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। এছাড়া পেঁয়াজ সংরক্ষণের অবকাঠামো তৈরি ও বীজ উন্নয়নের জন্য গবেষণা বাড়ানোর তাগিদ তাদের। আমার কাছে মনে হয় যে আমাদের দেশ উৎপাদিত হয় এমন ধরনের পেঁয়াজের বীজ যদি তাৎক্ষণিকভাবে আমদানি করা যেত এবং কৃষকদের মাধ্যমে বিতরণ করা যেত এবং তার প্রযুক্তি সুবিধা যদি তাদেরকে দেওয়া হতো, তাহলে তারা উৎসাহিত হতো। একই ধরনের মত আসছে কৃষকদের কাছ থেকেও। আমরা যে পিস আবাদ করি, বাইরে থেকে তো পিজির কোনো প্রয়োজন হবে না। আমার এই পিজি তো 50 মণ 60 মণ করে হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে পেঁয়াজের চাষ হয়েছে 2,37,000 হেক্টর জমিতে, যা আগের বছরের চেয়ে 30,000 হেক্টর বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে কেনা যাচ্ছে পেঁয়াজ। 36 টাকায় কেজিতে সর্বোচ্চ 3 কেজি পেঁয়াজ কিনতে পারবেন একজন। দিতে হবে 30 টাকা ডেলিভারি চার্জ। রোববার টিসিবি ও ইক্যাবের উদ্যোগে অনলাইনে বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, বাজার স্বাভাবিক করতে টিসিবির মাধ্যমে আমদানি করবে বড় শিল্প গ্রুপগুলো। ভারত সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসার খবরে দেশের অস্থির বাজারে কিছুটা কমতির দিকে দাম, তবে এখনও আসেনি নাগালের মধ্যে। বাজারকে স্বাভাবিক করতে গত সপ্তাহে টিসিবির মাধ্যমে অনলাইনে পেঁয়াজ বিক্রির ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এরই ধারাবাহিকতায় টিসিবি ও ইক্যাবের উদ্যোগে ই কমার্স প্ল্যাটফর্মে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে একজন গ্রাহক অনলাইনে 36 টাকা কেজি দরে সর্বোচ্চ 3 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। একজন সপ্তাহে একবারই কিনতে পারবেন এবং পেঁয়াজ বাসায় পৌঁছে দেওয়া হবে 30 টাকা ডেলিভারি চার্জে। শুরুতে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকরাই সুবিধা পাবেন। প্রতি কেজি পেঁয়াজ 36 টাকা। একজন ক্রেতা 3 কেজি পেঁয়াজ কিনতে পারবেন 7 দিন পর পর। প্রতিটি ডেলিভারি অনূর্ধ্ব 30 টাকা। বিক্রেতারা আপাতত আধা টন করে পাবেন, ভবিষ্যতে দৈনিক 1 টন করে দেওয়া হবে। তবে এটা নির্ভর করবে চাহিদা এবং যোগানের উপর। ট্রাক সেলের পাশাপাশি অনলাইনে নিত্যপণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোর এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন টিসিবির চেয়ারম্যান। সমাজের একটা বড় অংশ অনলাইনে কেনাকাটা করে থাকে, আর যাদের পক্ষে হয়তো ট্রাক সেলে কেনাকাটা করা সম্ভব হয় না। এই ব্যবস্থার মাধ্যমে আমি আশা করছি যে সবাইকে টিসিবির পণ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হব। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, অনেক ভোক্তা সামাজিক বা ব্যস্ততার কারণে লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না। তাদের জন্যই মূলত এই উদ্যোগ। এছাড়াও পেঁয়াজের যথেষ্ট মজুত আছে জানিয়ে তিনি বলেন, যেটুকু ঘাটতি আছে তাও ভারত, তুরস্ক এবং মিয়ানমারের পেঁয়াজ থেকে পূরণ করা সম্ভব। আমরা কিন্তু এবার টিসিবির মাধ্যমে বড় সড়ো আমদানির পথে রয়েছি পেঁয়াজ, এবং আরো অনেক বড় ব্যবসায়ীরাও টিসিবির মাধ্যমেই তাদের পেঁয়াজ আমদানি করে ডিস্ট্রিবিউট করবেন। তাই আমি অনুরোধ জানাবো, পাশাপাশি হয়তো এই মুহূর্তে প্রাথমিকভাবে বড় শহরগুলোর কথা চিন্তা করেছেন, কিন্তু আমার ছোট শহরেও কিন্তু আমি চাই এটা বিস্তৃত হোক। প্রাথমিকভাবে চাল, ডাল, স্বপ্ন অনলাইন, সিন্দাবাদ.com, সবজিবাজার.com, যাচাই.com সহ 8টি সাইটে পাওয়া যাবে টিসিবির পেঁয়াজ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতেই সরকারের এই সিদ্ধান্ত। 2021 সালের 31 মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। শিগগিরই এ ব্যাপারে নির্দেশনা জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। আমাদের পিক সিজন যেটা 31 আমাদের মার্চ মাসে, সেই সময়ে আমরা যখন অনেক বেশি প্রোডাকশন করব, সেই সময় যাতে করে গ্রোয়াররা
ন্যায্য দাম পায়। সেই জন্য আমরা 31 মার্চ পর্যন্ত এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমরা এ পর্যন্ত নিয়ে গেছি। রাজধানীতে পেঁয়াজের দামের সবশেষ পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, ভারত থেকে কিছু পেঁয়াজ বাংলাদেশে এসেছে, কিন্তু বলা হচ্ছে তার ভিতর বেশিরভাগ পেঁয়াজই নষ্ট। সব মিলিয়ে কি দেখছেন আজকের চিত্র? এতে বাজারে দামের কোনো প্রভাব কি পড়েছে? প্রথমত যেটা কথা সেটা হচ্ছে যে ভারত থেকে যে পেঁয়াজ আসছে সেই পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীরা বিচ্ছিন্নভাবে অভিযোগ করেছেন এবং তারা বলেছেন যে তার বেশিরভাগ পেঁয়াজ হচ্ছে পচা পেয়েছেন এবং সেই পেঁয়াজগুলো কারওয়ান বাজারে আমরা যতজন ব্যবসায়ীর সাথে কথা বলছি, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে এখান যারা আড়তদার, তারা বলছেন সেই পেঁয়াজটি তারা আসলে আনছেন না, কারণ পেঁয়াজে যদি একবার পচন ধরে যায় তাহলে সেই পেঁয়াজ আসলে যদি বিক্রি করা যায় না এবং সেটি দ্রুতই পচে যায়। তবে এখানের আমরা বাজার পরিস্থিতির কথা যদি বলি, আমরা যেখানে মানিকগঞ্জ পাবনা থেকে যে হালি পেঁয়াজ যেটা রয়েছে সেই পেঁয়াজ বিক্রি করা হয়েছে, যদিও আড়ত বেঁধে তার দামেরও একটু তারতম্য রয়েছে। আমরা কিছুক্ষণ আগে মাতৃভান্ডার নামে একজন আড়তদারের সাথে কথা বলেছিলাম, তিনি হালি পেঁয়াজ যেটা সেটা বিক্রি করছেন হচ্ছে 80 টাকা দরে প্রতি কেজি, আর আবার মানিকগঞ্জ থেকে যিনি একই রকমের পেঁয়াজ নিয়ে আসছেন তিনি সেটি বিক্রি করছেন হচ্ছে 75 টাকা দরে। এর বাইরে যেটা ইন্ডিয়ান যে পেঁয়াজটি রয়েছে সেই পেঁয়াজটি 52.33 টাকা অর্থাৎ 52.30 পয়সার তারা কিনেছেন এবং সেটি আসলে ভোক্তা পর্যায়ে এখানে এসে সেটি 56 টাকায় বিক্রি করা হচ্ছে পাল্লা হিসাবে, অর্থাৎ 5 কেজি হিসাবে যেটি বিক্রি করা হচ্ছে। এরপরে সেটি খুচরা পর্যায়ে কিংবা ভোক্তা পর্যায়ে গিয়ে আরও আসলে বেড়ে যাচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি আসলে ক্রেতা একদম নেই বললেই চলে, এরকম একটি অভিযোগ করেছেন। আমরাও বেশ কয়েক জায়গায় ঘুরে সেরকম পরিস্থিতিই দেখতে পেয়েছি। তারা যেটা বলেছেন ব্যবসায়ীরা, যে যখন পেঁয়াজের দাম বৃদ্ধির কথা হয়েছে, বিশেষ করে ইন্ডিয়া যখন আসলে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে গেল সোমবার, এরপর থেকে কিন্তু যারা একদম বেশ কিছু যারা খুব কেউ 10 কেজি কিনেছেন, কেউ 15 কেজি কিনেছেন, কেউ 20 কেজি কিনেছেন, এখন যারা আসলে এইরকম হারে পেঁয়াজ কিনেছেন তারা এই মুহূর্তে আসলে কেনাকাটা করছেন, অর্থাৎ তারা যারা কিনে রেখেছেন তাদের আসলে পেঁয়াজের দরকার নেই, যার কারণে তারা কেউ কিনছে না। সেই পর্যায়ে গতকালকের আমরা যদি দামের কথা বলি, গতকালকেও যে দামটা ছিল সেই দামটা আসলে এখন পর্যন্ত রয়েছে, যদিও রপ্তানির আমদানি বন্ধের আগে যে দাম ছিল সেই দামে আসলে আপাতত ফিরে যাচ্ছে না। তারপরও কেউ 70 টাকা করে বিক্রি করছেন, কেউ 80 টাকা বিক্রি করছেন খুচরা বাজারের আমরা যেটি বলছি। আবার কেউ কেউ এখান থেকে বলছেন, এক ব্যবসায়ী বলছেন তিনি পাবনা থেকে পেঁয়াজ কিনছেন, সেখানে তাকে বেশি দরে কিনতে হচ্ছে, যার কারণে তিনি আসলে বেশি দরে বিক্রি করছেন। তার কাছে প্রশ্ন করেছিলাম যে যখন ইন্ডিয়া আসলে পেঁয়াজ বন্ধ করে দেওয়া হলো, তার আগেও তো বাংলাদেশে পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজের দাম রাতারাতি কীভাবে বৃদ্ধি পেল, সেই বিষয়টা তার আসলে সম্পর্কে শ্যামবাজারে কথা বলার একটি পরামর্শ দিয়েছেন। আমরা যেই অনিয়মগুলো এর আগে দেখেছি, বিশেষ করে দামের দেশে কপিরাইট আইন চালুর 20 বছরেও তার কঠোর প্রয়োগ ও সচেতনতার অভাবে প্রায়ই ঘটছে লঙ্ঘন। বিশেষ করে সংস্কৃতি কর্মীরা বেশি জড়াচ্ছেন মেধাস্বত্ব নিয়ে নানা জটিলতায়, যার কারণে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন শিল্পী ও নির্মাতারা। সম্প্রতি ব্যান্ড দল মাইলসের 4 সদস্যের বিরুদ্ধেও কপিরাইট লঙ্ঘনের অভিযোগ করেন গীতিকার রনিম। এর আগে 2018 সালে শফিক তুহিনের করা মামলায় জেলও খাটেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। কপিরাইট লঙ্ঘনের সাহিত্য, সঙ্গীত, চিত্রকর্ম ও সফটওয়্যারের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 4 বছরের জেল, আর চলচ্চিত্রের ক্ষেত্রে 5 বছর কারাদণ্ডের বিধান আছে। গান বলেন এবং চলচ্চিত্র বলেন, যে কোনো ক্ষেত্রেই মূল যে কপিরাইট ওনার আছে তার পারমিশন ছাড়া কোনোভাবেই এটা বিজনেস পারপাসে ইউজ করা যাবে না, কোনো অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য কোনোভাবে এটা ইউজ করা যাবে না। আমাদের দেশে আসলে এই বিষয়টা খুবই মানা হচ্ছেই না বলা যায়। রিসেন্ট কিছু শিল্পী সমাজের এই বিষয়ে কিছুটা এগিয়ে এসছে। কপিরাইট অফিস বলছে 2019 সালে কপিরাইট নিবন্ধন হয়েছে 3205টি। চলতি বছর এখন পর্যন্ত 1711টি কপিরাইট নিবন্ধন হয়েছে। আমাদের তো সাইট ব্লক কোনো অ্যাক্ট নেই, কিন্তু আমাদের নতুন অ্যাক্টে এটা আমরা ইনক্লুড করেছি যে এই আইনটা পাশ হলে তখন যে কেউ যদি কারো পাইরেটেড কোনো কিছু ওখানে আপলোড করে, কোনো গান হোক, কোনো সিনেমা হোক, কোনো নাটক হোক, সেক্ষেত্রে ওই সাইটটা আমরা ব্লক করে দিতে পারবো। কপিরাইট দাবি করতে অবশ্যই সৃষ্টিকর্মের নিবন্ধন নিতে হবে
লেখক, শিল্পী, আলোকচিত্রী সহ সংশ্লিষ্টদের। মৃত্যুর ৬০ বছর পর পর্যন্ত যার মালিকানা ভোগ করতে পারবেন উত্তরাধিকারীরা। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অধিকাংশ বন্যা কবলিত এলাকা থেকে পানি নেমে গেলেও থেমে নেই নদী ভাঙন। বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর, টাঙ্গাইল, মাদারীপুর ও শরীয়তপুরের নদী তীরবর্তী এলাকার মানুষ ভাঙনের কবলে। এসব এলাকায় প্রায় ৪ মাস ধরে থেমে থেমে চলা ভাঙনে এখনও গৃহহীন অনেক পরিবার। বৃষ্টিতে উজানের পানি বাড়ায় গেল ১ সপ্তাহ ধরে ভাঙন বেড়েছে কুড়িগ্রামের উলিপুরে। তিস্তায় বিলীন হয়েছে ২ শতাধিক ঘরবাড়ি ও কয়েকশো হেক্টর ফসলি জমি। একই অবস্থা নাগেশ্বরের বামনডাঙ্গায়। সদরের শারডোব ও মোগলবাসা এলাকায় ভাঙনের মুখে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এ পর্যন্ত নদী ভাঙনের কবলে জেলার ৮টি স্কুল, ঝুঁকিতে আছে আরও ১০টি স্কুল। প্রায় ৬৭টা পয়েন্টে ভাঙন ছিল বা আছে এখনো। যে পয়েন্টগুলোর মধ্যে আমরা ইতিমধ্যে প্রায় ৫৪-৫৫টা জায়গায় আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং কাজ করতেছি। তিস্তার ভাঙনের কবলে লালমনিরহাট ও রংপুরের ৪ উপজেলা। রংপুরের ২০টি গ্রামে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০,০০০ মানুষ। ভাঙন রোধে নদীটির রক্ষায় স্থায়ী বাঁধের দাবি স্থানীয়দের। যদি বেরিবান সরকার যদি না দেয় তাহলে আমরা এই চরের লোক অসহায় হয়ে যাব, আমরা আবাদ করতে পারবো না। রাস্তাঘাট সব ভাঙি যাওয়ার পরে এখন যাতায়াত করতে পারতেছে না। মধুমতি নদী তীরে মাগুরার মোহাম্মদপুর উপজেলার হরেকেষ্টপুর গ্রামেও চলছে ভাঙন। এরই মধ্যে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। গাছপালা বাগান বাড়ি ছিল, সেই সাথে বাগান বাড়ি তো গেছেই, আর 2টা ঘরও চলে গেছে। ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরের লৌহজং নদীতে। ভেসে গেছে জামরকি ইউনিয়নের গুনুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের একাংশ। হুমকির মুখে বিদ্যালয়ের নতুন ভবনও। কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছি যে ভবনটা নদী গর্ভে চলে যাচ্ছে, সেখানে 2টা ক্লাস হয়। পরে আমি ওনাদের জানানোর ফলে ওনারা বললেন যে আমরা দ্রুত এটার ব্যবস্থা করব। মাদারীপুরের শিবচরে আবারও ভাঙছে পদ্মার পাড়। কয়েকদিন ধরে ভাঙছে চরাঞ্চলের বন্দরখোলা ইউনিয়ন পরিষদের ভবন। ভাঙনের ঝুঁকিতে কমিউনিটি ক্লিনিক ও কাজীর সুরা বাজার সহ বিস্তীর্ণ জনপদ। বড় মসজিদ, পাকা মসজিদটা যে ছিল এইখানে লয়ে গেছে, ওই কলেজটাও লয়ে গেছে, এরপর ভবনের হেনেও নিয়ে যাবে লাগছে। পদ্মার স্রোতে ভাঙনের কবলে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের নাওডোবা এলাকা। ভাঙন অব্যাহত থাকায় পলি জমে নৌ চ্যানেলের বিভিন্ন অংশে সৃষ্টি হচ্ছে নাব্যতা সংকট। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৌলভীবাজার শমশেরনগর চাতলাপুর সড়কের উন্নয়ন কাজের মেয়াদ শেষ হলেও সংস্কার হয়েছে মাত্র 20%। করোনা প্রাদুর্ভাবের কারণ দেখিয়ে সময় বাড়ানোর আবেদন জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর দুর্ভোগ নিরসনে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার তাগিদ দিয়েছে জেলা প্রশাসক। গত বছরের 15 সেপ্টেম্বর মৌলভীবাজার শমশেরনগর চাতলাপুর সড়কের 20 কিলোমিটার অংশ উন্নয়নের কার্যাদেশ দেয় সড়ক বিভাগ। এরপর 6 মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান র্যাব আরসি প্রাইভেট লিমিটেড কাজ করেছে মাত্র 20%। দেশে করোনা সংক্রমণ শুরুর পর আর এগোয়নি কাজ। এরই মধ্যে পুরো সড়ক ভরে উঠেছে খানাখন্দে। লোড লইয়া গেলে ওই যে গাত ফরে পড়ার কারণে স্প্রিং খেজা খাইয়া স্প্রিং ভাঙে, টায়ার টুয়ার পামচার হয়। আমরা রাস্তাটা অতি তাড়াতাড়ি করে দেবো, আমরা ডেলিভারি রুগী যায়, বিভিন্ন রুগী যায়, আমরা বহুত কষ্টের মধ্যে আছি। সড়ক বিভাগ বলছে চুক্তি অনুযায়ী চলতি বছরের 15 সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে করোনা ও বর্ষা মৌসুম দেখিয়ে কাজের সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এবছর স্যার আশা রাখি যে আমি মনে করেন স্যার ডিসেম্বর কিংবা জানুয়ারির মাঝামাঝি রাস্তাটা বুঝিয়ে দিতে পারবো। টাইপ 1টা ফালাইলে স্যার কিন্তু রাস্তাটা খদ্দারখাত হয়ে যাবে। ঠিকাদারের আবেদনের প্রেক্ষিতে আমরা আবার টোটালটাকে একটা অ্যাসেসমেন্টে যাব যে আমরা ঠিকাদারকে আরও কতদিন মেয়াদ দিলে, যৌক্তিকভাবে মেয়াদ দিলে যে ঠিকাদার ওই সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবে, সেটা একটা পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক। ডিসেম্বরের মধ্যে বিষয়টির সমাধান হবে বলে আশা করছেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে আমাদের কাজটি শেষ হয় সেটির আসলে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য আমরা সবাই মিলে কথা বলছি এবং আমি আশা করছি এখন পর্যন্ত যদি একেবারেই প্রকৃতি আমাদের সাথে বৈরিতা না করে তাহলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব এবং এই ব্যাপারে আমরা আমাদের যে সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। সড়কটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 42,10,85,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উৎপাদিত চিনির বেশিরভাগই বিক্রি করতে পারছে না নাটোর সুগার মিল।
ফলে অর্থ সংকটের কারণে কৃষকের প্রায় 9 কোটি টাকা বকেয়া পরিশোধ করতে পারছে না তারা। এছাড়া 5 মাস ধরে বন্ধ শ্রমিক কর্মচারীর বেতন। দ্রুত পাওনা পরিশোধ না হলে আগামী মৌসুমে চাহিদা মাফিক আখ না পাওয়ার আশঙ্কা মিল কর্তৃপক্ষের। নাটোর সুগার মিলে চলতি বছর 9,600 টন চিনি উৎপাদন হয়। এর মধ্যে প্রায় 7,000 টন চিনি এখনও অবিকৃত রয়ে গেছে। আখ চাষিরা বলছেন এই মিলের কাছে এখনও গত মৌসুমের পাওনা প্রায় 9 কোটি টাকা। বারবার ধর্ণা দিয়েও মিলছে না টাকা। আমরা চলবো কি করে, গরিব মানুষ। শেয়ার ভালো মতন লাগাই না, এই জন্য মলতে পারি না, পুঁজি ভালো পাই না, সেন্টার খুঁজতে খুঁজতে কুশার মরিয়া যা। আগামী মৌসুমে নাটোর সুগার মিলের আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 185,000 টন। তবে কৃষকের বকেয়া পরিশোধ না হলে আখ চাষ ও চিনি উৎপাদনে বিরূপ প্রভাবের শঙ্কা মিল কর্তৃপক্ষের। আখের মূল্যতে তারা না পাওয়ায় চাষিরা আখ রোপণে আগ্রহী হচ্ছেন না। এই জন্য আমরা এই মৌসুমে আখ রোপণ লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা সে ব্যাপারে আশঙ্কা করছি। এদিকে অর্থ সংকটের কারণে গত 5 মাস ধরে বেতন না পেয়ে দুশ্চিন্তায় মিলের শ্রমিক কর্মীরা। দিনের পর দিন যেতে যেতে আজকে আমাদের 4-5 বছরের বেতন নাই, যার জন্য আমরা ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি। ছেলে মেয়েদের লেখাপড়া ঠিক মতো করতে পারছি না, বাজারঘাট করতে পারছি না। আমরা খুব খারাপ অবস্থানে বাস করতেছি। সামনে মারাই মৌসুম, এই টাকা এবং কৃষকের টাকা প্লাস এই বেতন যদি পরিশোধ না করা হয় তাহলে আখ চাষ হবে না। আখ চাষ না হলে পারে শ্রমিক কর্মচারীর বেতন না পাইলে পারে এমনি মিল বন্ধ হয়ে যাবে। কৃষকের বকেয়া এবং শ্রমিকের বেতন ভাতা পরিশোধের চেষ্টা চলছে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। আমরা তাদেরকে আশ্বস্ত করছি যে সমস্যা নাই, আমরা খুব শীঘ্রই আমাদের চেষ্টা চলতে দেয়। সদর দপ্তর থেকে আমাদের আশ্বস্ত করছে যে আমরা অচিরে হয়তো টাকাটা পরিশোধ করতে পারবো। চলতি মৌসুমে 17,000 হেক্টর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করেছে নাটোর সুগার মিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো থাকছে। শর্ত শিথিলে এখনো সুখবর মেলেনি শ্রীলঙ্কা থেকে। ইতিবাচক এসএলসি আনুষ্ঠানিক বার্তা আসতে পারে আজ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়ালো 70 লাখ। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছেন 294 জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানি 2,04,000-এর বেশি। বিশ্বে একদিনে করোনায় 3,900 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 2,42,000-এর বেশি, যার মধ্যে শুধু ভারতেই শনাক্তের সংখ্যা 87,000-এর বেশি। মোট আক্রান্ত ছাড়িয়েছে 54 লাখ। রোববারও বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। নতুন 1135 জনের মৃত্যু নিয়ে দেশটিতে প্রাণহানি 88,000-এর কাছাকাছি। ব্রাজিলে একদিনে মারা গেছে 330 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 1,36,000 ছাড়িয়েছে। তবে সেখানে একদিনে শনাক্ত হয়েছে মাত্র 16,000 নতুন রোগী। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 45 লাখ। বিশ্বে করোনায় এ পর্যন্ত প্রাণ গেছে 9,64,000-এর বেশি মানুষের। মোট আক্রান্ত ছাড়িয়েছে 3,12 লাখ। আগের চুক্তির 25% পারিশ্রমিকে খেলতে হবে নতুন মৌসুম। ক্লাবগুলোকে খুশি করতে নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত বাফুফের ফুটবলারদের কেউ কেউ সেই প্রশ্ন তুলেছে। তবে ক্লাব কর্মকর্তারা বলছেন কারো স্বার্থ হাসিলের জন্য নয়, ফুটবলার ক্লাব দুপক্ষের কথা মাথায় রেখেই সব ঠিক করা হয়েছে। এদিকে লীগ কমিটির একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার কাজী সালাউদ্দিনের সাথে দেখা করতে চান ফুটবলাররা। মৌসুম শুরুর দাবি নিয়ে বাফুফের সভাপতির সঙ্গে দেখা করেছেন। লীগ কমিটির সঙ্গেও সভা করেছেন মামুনুলরা। প্রত্যাশা ছিল পারিশ্রমিক ইস্যুতে এগিয়ে আসবে ফেডারেশন, রক্ষা হবে ক্লাব ফুটবলার দুপক্ষের স্বার্থ। তবে পারিশ্রমিক ইস্যুতে সিদ্ধান্ত গেছে ক্লাবগুলোর পক্ষে। জানানো হয়েছে আগের চুক্তির 25% দিয়ে খেলতে হবে নতুন মৌসুম, সেটাও নাকি দেওয়া হবে 4 কিস্তিতে। কথা উঠেছে নির্বাচনের আগে ক্লাবগুলোকে খুশি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি। ফুটবলাররা হয়েছেন বলির পাঠা। তবে অযৌক্তিক এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন ক্লাব কর্তারা। ফুটবলাররা এতে অসন্তুষ্ট হওয়া অন্তত উচিত না বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে। সবাইকে আসলে বাস্তবতাটুকু বুঝতে হবে। এখন আপনি প্রেশার দিয়ে যদি বলেন যে ওটা দিতে হবে, এটাও কিন্তু আপনাকে বিবেচনা আনতে হবে যে এই মুহূর্তে ক্লাবগুলো সেই সামর্থ্যটুকু আছে কিনা। ক্লাবগুলো যদি বেশি প্রেশার ক্রিয়েট করা হয়, ক্লাবগুলো কিন্তু মাঠে নামতে পারবে না। কারণ আমাকে যদি বলা হয় যে না শুরুতে 50% 60% পে করতে হবে, আমার অনেক চিন্তার ব্যাপার আছে। শুধুমাত্র আমি না, আমার সাথে যে ক্লাবগুলো আছে সবাই একই ধরনের চিন্তা ভাবনা করবে। বাফুফের নির্বাচন 3 অক্টোবর,
তার আগেই দেনা পাওনা নিয়ে সালাউদ্দিনের সাথে দেখা করতে চান ফুটবলাররা। ক্লাব কর্তারা বলছেন পারিশ্রমিক ইস্যুর সমাধান হয়ে যাবে সমঝোতার মাধ্যমে। প্রত্যেকটা ক্লাবই যারা ব্যবস্থাপনার সাথে জড়িত তারা নিঃসন্দেহে প্লেয়ারদের সুখ দুঃখের অংশীদার হবেন এবং তাদের সুখ দুঃখগুলো বুঝবেন, তাদের অসুবিধাগুলো বুঝবেন। এটা সম্মিলিত সিদ্ধান্ত কিংবা বাফুর থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমার মনে হয় এক্ষেত্রে যৌক্তিক হবে না। আমরা আশা করব তাদেরকে খুশি রেখে, যাতে একটা স্বাভাবিক একটা বিবেক বিবেচনা করে আমরা তাদেরকে নিয়েই আমরা আমাদের লিগটা শুরু করব। আমরা মনে করি তারা আমাদেরকে যদি ভালো খেলা উপহার দিতে পারে আমরা অবশ্যই তাদেরকে ঠকাবো না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে চেলসিকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। জোড়া গোলে ম্যাচের নায়ক সাদিও মানে। অভিষেক হয়েছে অলরেডসের নিউ রিক্রুট থিয়াগো আলকান্তারার। স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধে বড় ঘটনা ক্রিস্টেনসেনের লাল কার্ড। 10 জনের চেলসিকে বিরতির পর চাপে রাখে লিভারপুল। ফলো আসে দ্রুতই। ম্যাচের 50 মিনিটে ডেডলক ভাঙেন সাদিও মানে। কিছুক্ষণ বাদেই জোড়া পূর্ণ করেন এই সেনেগাল তারকা। 1 গোল শোধের সুযোগ পেয়েছিল চেলসি, তবে পেনাল্টি থেকে স্কোর করতে ব্যর্থ জর্জিনিও। এদিকে আরেক ম্যাচে সাউদাম্পটনকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। একাই 4 গোল করেছেন সন হিউং মিন। দক্ষিণ কোরিয়ান তারকার সবগুলি হ্যারি কেইনের অ্যাসিস্টে। স্পার্সের হয়ে শেষ গোলটিও করেছেন তিনি। ড্র দিয়ে শুরু হলো রিয়াল মাদ্রিদের লা লিগা মিশন। রিয়াল সোসিয়েদাদের মাঠে গোল শূন্য শেষ হয়েছে ম্যাচ। শুরু থেকেই অগোছালো ছিল রিয়াল মাদ্রিদ। 15 মিনিটেই গোল করতে পারতেন করিম বেনজেমা, তবে তা হয়নি। এরপরেও রিয়াল সুযোগ হারায় কয়েকবার। নিজেদেরকে মেরে ধরতে পারেনি সোসিয়েদাদও। আক্রমণ পাল্টা আক্রমণ চললেও পুরো ম্যাচে গোলের মুখ দেখেনি কেউই। অন্যদিকে সেরিয়ায় দারুণ জয়ে শুরু হয়েছে ইউভেন্টাসের নতুন মৌসুম। ঘরের মাঠে সাম্পদোরিয়াকে 3-0 গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। আন্দ্রে পির্লোর অধীনে খেলতে নামা প্রথম ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় শিষ্যরা। গোল দিয়ে অভিষেক ম্যাচ রাঙিয়েছেন কুলুসেভস্কি, আর ব্যবধান বাড়িয়েছেন লিওনার্দো বনুচ্চি। রোনালদো লক্ষ্যভেদ করেন শেষ সময়ে এসে। তাতে 3-0 স্কোর লাইন নিয়ে মাঠ ছাড়ে তুরিনের ওল্ড লেডি। শ্রীলঙ্কা সফর এখনও নিশ্চিত হয়নি, তবে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। জৈব সুরক্ষা বলয়ে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। রোববার প্রথম দিনে অনুশীলন করেন 16 জন। 2 ক্রিকেটারের মধ্যে পাওয়া গেছে করোনা উপসর্গ। তাদের একজনকে নিয়ে শঙ্কা বিসিবির। এ কারণে বাকিরা আছেন আইসোলেশনে। এত কিছুর পর দলীয় অনুশীলনে ফিরতে পেরে স্বস্তিতে মাহমুদুল্লাহ রিয়াদ। স্কিল ক্যাম্প শুরুর কথা বেলা 2:45টায়। নির্ধারিত সময়ের আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে মুশফিক মাহমুদুল্লাহরা লকডাউনে ঘরবন্দি থাকার পর একাকী আর ছোট গ্রুপের অনুশীলনে যেন হাঁপিয়ে উঠেছিলেন। দলীয় প্রস্তুতি শুরুর আগে এ যেন মুক্তির আনন্দ। কাঁধে কাঁধ মিলিয়ে অনুশীলন, দল হয়ে ফুটবল খেলার দৃশ্য ছিল নিয়মিত। করোনায় এজন্য অপেক্ষা 7 মাসের। প্রাথমিক দলের 27 জনের মধ্যে প্রথম দিন অনুশীলনে আসেন 16 জন। ট্রেনার নিকলির অধীনে লিটন সৌম্যদের ফিটনেসের কাজ দিয়ে শুরু হয় প্রস্তুতি। এরপর ব্যাটিং ক্যাচিংয়ে গুরুত্ব দেন কুক ডমিঙ্গো। পুরো সময় নজরদারি ছিল বিসিবি মেডিকেল টিমের। অনেকদিন পর আমরা মিরপুরে অ্যাজ এ গ্রুপ প্র্যাকটিস স্টার্ট করলাম। খুবই ভালো লাগছে। যতটুকু বাসায় আমরা করতে পেরেছি রানিং বা জিম ওয়ার্ক, বাট স্কিলের কাজগুলো করতে পারছিলাম না। বাট এখন ওই জিনিসগুলো আমরা স্টার্ট করেছি বেশ অনেকদিন ধরে। ইন্ডিভিজুয়াল সেশন হলো, এখন আমরা গ্রুপ ওয়াইজ ট্রেনিং স্টার্ট করেছি। সো ইটস বিন গুড নাও। 5 সপ্তাহের ব্যক্তিগত অনুশীলনে ব্যাটিংটা ঝালিয়ে নেওয়া গেছে বেশ। কতটা উন্নতি হয়েছে বা করতে হবে জানা যাবে দলীয় অনুশীলনেই। কোচদের অধীনে স্কিল ক্যাম্পে দল হয়ে কাজ করতে চান টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ, যাতে উপকার হবে বোলার ব্যাটসম্যান সবার। টিমমেটদের সাথে এখন কাজ করছি, এখন গ্রুপ ওয়াইজ কাজ করা হচ্ছে। টিমমেটরাও বেশ অনেক উৎফুল্ল এবং আমিও বেশ উৎফুল্ল, কারণ দিন শেষে এটা একটা টিম গেম এবং টিমের সবার সাথে মিলে যদি ট্রেনিংটা এনজয় করা যায় ওটা আরও বেশি ইউজফুল হয় নিজের জন্য এবং টিমমেটদের জন্য। সকালে বায়ু বাবলে হোটেলে ওঠেন ক্রিকেটার ও কোচিং স্টাফ। 2 ক্রিকেটারের মধ্যে করোনা উপসর্গ থাকায় বাকি 11 জনকে রাখা হয়েছে আইসোলেশনে। করোনা পরীক্ষার পর বাকিরা প্রস্তুতি শুরু করবেন বৃহস্পতি অথবা শুক্রবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সফরের শর্ত শিথিল নিয়ে এখনও সুখবর দিতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইতিবাচক আলোচনার খবর দিয়েছে এসএলসি। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিসিবিকে কিছুই জানায়নি তারা। আজ এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। ভেতরের খবর, মৌখিকভাবে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সে অনুযায়ী সফরের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।
কোয়ারেন্টিনের সময় অনুশীলনের সুযোগ এবং সফরে কতজনের বহর নিয়ে যাবে বাংলাদেশ, লঙ্কান বোর্ডের কাছ থেকে তার সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চায় বিসিবি। সফর সংক্রান্ত চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে 6 ম্যাচে। আইপিএলে দ্বিতীয় ম্যাচে পাওয়া গেল সুপার ওভারের রোমাঞ্চ, যেখানে কিংস 11 পাঞ্জাবকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। সুপার ওভারে দুর্দান্ত রাবাদার কাছে বিধ্বস্ত পাঞ্জাব। কেএল রাহুল ও নিকোলাস পুরান হতাশ করেছেন। প্রথম বলে 2 রান তোলার পর টানা 2 বলে উইকেট পড়েছে। 3 রানের টার্গেট অনায়াসে টপকে যায় দিল্লি। এর আগে 158 এর টার্গেটে 55 রানে 5 উইকেট হারায় পাঞ্জাব। এক প্রান্ত আগলে দলকে জয়ের কাছে নিয়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল, তবে 89 রানের দারুণ ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। শেষ বলে দরকার ছিল 1 রান, কিন্তু উইকেট হারিয়ে বসে পাঞ্জাব। অন্যদিকে স্টোইনিসের ঝোড়ো 50-র সঙ্গে আয়ার ও পান্তের অবদানে চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করিয়েছিল দিল্লি। এই ছিল বিবিসির সংবাদ দুপুরের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।